আপনার হাজবেন্ড রাকিবের মধ্যে কিছু সমস্যা আছে, সাবধানে থাকবেন। অপরিচিত একটা নাম্বার থেকে পাঠানো মেসেজটা বেশ কয়েকবার পড়ল তনু। তারপর চটজলদি ওই নাম্বারে ফোন করলো। নাম্বার আনরিচেবল দেখাচ্ছে। তার মানে কেউ দুষ্টুমি করে এমনটা করেছে। আজকাল অনেকেই এমন ফাজলামো করে। স্বামী বা স্ত্রীর মোবাইলে অপরজন সম্পর্কে আজে বাজে কথা লিখে পাঠায়। যাকে পাঠানো হয় এটা নিয়ে তার মনে সন্দেহ তৈরি হয়, মনে খুঁতখুঁত করতে থাকে। পরিবারে অশান্তি, ঝগড়া শুরু হয়। এমনকি এসবের জোর ধরে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও ঘটেছে। তনু বিষয়টাকে তেমন একটা পাত্তা দিল না। মোবাইল রেখে মাথার চুলগুলো খোপা করে নিল। রাকিবের 7 দিন সকালের শিফট ডিউটি থাকে। পরের 7 দিন বিকেলে। রাকিব সকালে বেরিয়ে গেলে তনু আরও কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। 10টা সাড়ে 10টা নাগাদ উঠে নাস্তা সেরে তারপর কাজে লাগে। দুজন মানুষের সংসারে আহ, কাজ বলতে তেমন কিছু নেই। তার উপর ছোট বুয়া এসে কাপড় ধোয়া, ঘর মোছার কাজ করে দেয়। মোবাইলটা রেখে উঠে বিছানায় গুছিয়ে আয়নার সামনে দাঁড়ালো তনু। ঘুম ভাঙার পর মেয়েদের মধ্যে একটা অন্যরকম আদুরে সৌন্দর্য থাকে। চোখ মুখে একটা ফোলা ভাব থাকে। এই সময় নিজেকে নিজেরই ভীষণ ভালো লাগে তনুর। আয়নায় গলার দিকে তাকিয়ে চোখ গেল ওর। গলার কাছে ছোপ ছোপ দাগ হয়ে গেছে। রাকিবটা এমনই, কিছু শোনে না, কেমন আগ্রাসী হয়ে ওঠে বিশেষ মুহূর্তে। তোরা নিজের মনেই হাসে। ও রাকিবকে কতবার বলেছে, সবাই দেখলে কি ভাববে বলতো। রাকিব বলেছে, কি আর ভাববে, ভাববে মেয়েটার বরটারিয়ে বেশি, মেয়েটাকে পাগলের মতো আদর করে। যা তুমি না খুব খারাপ, এখনো বোঝনি, অনেক আগে থেকেই খারাপ আমি। যদিও পাশের বাসার ভাবিরা দেখলে মুখ টিপে হাসে, তবুও তনুর খারাপ লাগে না। ভালো লাগার একটা আবেশ ছড়িয়ে থাকে। চটজলদি গোসল সেরে নাস্তা করে নিল তনু। এর এক রুমের এই বাসাটা অনেক খুঁজে বের করেছে রাকিব। ঢাকা শহরে আলাদা করে এমন এক রুমের বাসা পাওয়া মুশকিল। সাবলেট পাওয়া যায়, তবে এটা ছাদের উপর আলাদা একটা বাসা। বাড়িওয়ালা ওখানে থাকেন না, পুরো বাসাটাই ভাড়া দেওয়া। নিচের 4 তলা 2 ইউনিট করে, ওপরে ছাদে একটা হয়তো চিলেকোঠার ঘর ছিল, পরে অ্যাটাচ বাথরুম তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে। সামনের খোলা ছাদে তুনা সবজির গাছ লাগিয়েছে। একটা টবে পুঁইশাক আর একটা মিষ্টি কুমড়ার চারা। একটা বড় ড্রামে বেগুন আর মরিচ গাছ লাগিয়েছে। সকালে শিশির পড়ে গাছগুলো চকমক করে যখন তুনার খুব ভালো লাগে। একপাশে রড আয়রনের দোলনা বসানো। বাড়িওয়ালা খুব শৌখিন, বোঝাই যায়। নতুন সংসার ওদের। মাত্র 3 মাস হয়েছে বিয়ে হবার। সম্বন্ধটা এনেছিল তুনার এক দূর সম্পর্কে চাচাতো ভাই শাহিন। উনিও ঢাকায় ছোটখাটো একটা ব্যবসা করেন। রাকিবের ফ্যাক্টরিতে আসা যাওয়ার সুবাদে পরিচয়। উনি বাড়িতে এসে বাবাকে বললেন। তনুর বাবার খোঁজ খবর নিয়ে দেখলেন ছেলে ভালো চাকরি করে। বাড়িতে তেমন কেউ নাই, তবে একটাই সমস্যা, ছেলের আগে একবার বিয়ে হয়েছিল। বনিবনা না হওয়ায় ছাড়াছাড়ি হয়ে গেছে, তাই অনুর বাবা না করে দিলেন। কিন্তু তনুর বিয়ের জন্য জুৎসই কোনো প্রস্তাব আসছিল না। ওর গায়ের রংটা একটু চাপা বলেই চিন্তা ছিল সবার। যা আসছিল সেসব একেবারে ওদের সাথে যায় না। ছেলের ফ্যাক্সিলোডের দোকান আছে, অথবা বাচ্চা আছে, দুটো বউ নাই, এমন। তনুর দাদি একদিন বললেন, শাহিন যে ছেলেটার কথা বলেছিল ওইটার খোঁজ নাও, আবার বিয়ে করছে কিনা এখনো খালতি আছে, না হলে ওইখানেই মেয়ের বিয়ে দিয়া লাবাব। ছাড়াছাড়ি হইলে যে ছেলে বা খারাপ এটা তো না, তুই না করিস না, মায়ের বয়স হয়েছে, আর সময় গেলে চেহারা থাকতো না। বাড়ির সবাই মত দিল। তনু নিজেও হাঁপ ছেড়ে বাঁচল। পড়ালেখায় সাধারণ মানের তনু। গ্রামের কলেজ থেকে ডিগ্রি পড়েছে। ভালো কোনো চাকরি হবার সম্ভাবনা নাই। স্থানীয় একটা সমিতিতে একটা জব হয়েছিল, কিন্তু সেটার সাইকেল করে যেতে হবে।
অবিবাহিত মেয়ে গ্রামের মাঝ দিয়ে রান বের করে সাইকেল চালাবে, এটা তার পরিবারের কেউই মানতে পারল না। আর সরকারি চাকরির আর মাত্র 2 বছর আছে, হবে যে তেমন সম্ভাবনাও কম। তনু 3বার প্রাথমিক বিদ্যালয়ে সরকারি চাকরি নিয়োগের পরীক্ষা দিয়েছে, কিন্তু রিটেনেই টেকেনি। আর দেরি করলে বিয়েটাও হবে না। আর তাছাড়া তনু ছেলেটিকে দেখেছে, কথাও হয়েছে ফোনে কয়েকদিন। ওর কাছে খারাপ লাগেনি, বরং ভালোই লেগেছে। ছেলেটা কি সুন্দর! ওই 2 দিনেই ওর খোঁজ নিত, খেয়েছে কিনা, ভবিষ্যতে কি করতে চায়, এসব নিয়ে কথা বলেছে। এরপর আবার কথাবার্তা এগুলো। এক আষাঢ় মাসে তনুর সাথে রাকিবের বিয়ে হয়ে গেল। 7 দিন পর এসে রাকিব তনুকে নিয়ে উঠল এই ছোট্ট বাসায়। তনুর দিন যাচ্ছে পাখির মতো। পাখি যেমন খড়কুটো কুড়িয়ে ধীরে ধীরে বাসা বনে, তনু তেমন নিজের পছন্দে একটু একটু করে সংসার গোছায়। এই সংসারে নিজেকে রানী মনে হয় ওর। রাকিব ওকে খুব যত্ন করে আদরে সোহাগে ভরিয়ে রেখেছে। কাজ করতে করতে তনুর বাবার মেসেজটার কথা মাথায় আসে। নিশ্চয়ই কেউ ইচ্ছে করে এমন মেসেজ পাঠিয়েছে। হতে পারে রাকিবের আগের বউ। এখন কারো কাছে শুনেছে হয়তো যে রাকিব খুব সুখে আছে, তাই হিংসে করে তনুর মনে দ্বন্দ্ব তৈরি করতে এমনটা করেছে। তনু ঠিক করলো একদম এসবকে পাত্তা দেবে না। বুয়া এসে কাজ করে দিয়ে গেল। তনু রান্না শেষ করে শোবার ঘরে এলো। রাকিব চলে আসবে 3টার দিকে, তখন একসাথে খাবে। বিছানায় বসে একটা গল্পের বই পড়তে শুরু করলো। ঠিক তখনই আবার মেসেজ আসলো। আমার কথা আপনার বিশ্বাস করতে হবে না, কিছুদিন গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। তনু আবারও কল দিল, নাম্বার সুইচ অফ দেখাচ্ছে। রাকিব আসলো সোয়া 3টার দিকে, হাতে শনপাপড়ির প্যাকেট। তনু শনপাপড়ি খেতে পছন্দ করে। রাস্তায় বিক্রি করছিল দেখে তনুর জন্য নিয়ে নিয়েছে। তনুর মাঝে এখনো কিছু ছেলে মানুষই রয়ে গেছে। ও বৃষ্টিতে ভিজতে ভালোবাসে। ফড়িং দেখলে ধরতে ইচ্ছা করে। তেলাপোকা দেখলে বাচ্চাদের মতো ভয় পায়। আইসক্রিম খাবার বায়না ধরে। এসব রাকিবের ভীষণ ভালো লাগে। রাকিবের মনে হয় ও তনুর এমন একজন যার সব আবদার পূরণ করাতেই তৃপ্তি। শনপাপড়ি দেখেই তনু খুশিতে বলে উঠল, এমা শনপাপড়ি কোথায় পেলে? অফিস থেকে বেরিয়ে দেখে একজন ভ্যানে করে বিক্রি করছে। তুমি তো পছন্দ করো, তাই নিয়ে এলাম। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বাড়ছি। তুমি খাওনি? আমি একা খাই, আমার ফিরতে দেরি হয়। কতবার বলেছি খেয়ে নিও। আমি তো অফিসে একবার মাঝে হালকা নাস্তা করি। আমিও তো দেরি করেই নাস্তা করি, খিদে লাগে না। আচ্ছা বুঝেছি, তোমাকে এসব বলে লাভ নেই। রাকিবকে টাওয়াল এগিয়ে দেয় তনু। এসব ছোট ছোট কাজ করতে তনুর ভালো লাগে। রাকিব ওয়াশরুমে ঢুকে পড়ে। তনু খানিক দেরি করে খাবার বাড়ে। রাকিবের গোসল করতে বেশ সময় লাগে, মানে স্বাভাবিকের থেকে একটু বেশি সময় নেয় রাকিব। দুজন খেতে বসে। আজ ট্যাংরা মাছের চচ্চড়ি সাথে পাতলা ডাল করেছে তনু। আর গতকালের মুরগির তরকারি ছিল, ওটা গরম করে নিয়েছে। রোজ রাকিবের পছন্দের খাবার রান্না করতে চেষ্টা করে তনু। ট্যাংরা মাছ রাকিবের খুব পছন্দের। রাকিব অফিসে টুকটাক গল্প করছে, সারাদিন কি করে সেসব রাকিব তনুকে বলে। তনুর একবার মনে হয় মেসেজের কথাটা বলবে, কিন্তু আর বলে না। রাকিব কি মনে করবে কে জানে, হয়তো মন খারাপ হয়ে যাবে ওর। আবার টেনশনে পড়ে যায়, সামান্য একটা বিষয় না বললেও হয়। খাওয়ার পর রাকিব নিজের আর তনুর প্লেট সিল্ক নিয়ে ধুয়ে রাখে। তনু অনেকবার না করেছে, কিন্তু রাকিব শোনে না। যতক্ষণ বাসায় থাকে টুকটাক কাজ করবেই ও। বিকেলের চা করা, মাঝে মাঝে রাতে রান্না বান্না করা, এসবও স্বাচ্ছন্দ্যে করে। মানা করলে বলে, সংসারটা তো আমাদের দুজনের, তুমি করলে আমি কেন করতে পারবো না। খাওয়ার পর চুকে রাকিব শুয়ে পড়ে। তনুকে বলে, অনেকদিন কোথাও যাওয়া হয় না, চলো আজ বিকেলে দুজন কোথাও ঘুরে আসি। আর রাতে বাইরে খাবো। কোথায় যাব? নেটফ্লিক্স মুভি দেখতে। আচ্ছা যাব। আমি কখনো হলে মুভি দেখিনি, তাই চলো আজ মুভি দেখবো। হঠাৎ তনুর হাতের দিকে নজর পড়ে রাকিবের। আঙুলে কি হয়েছে, এভাবে কাটলো কিভাবে? ওই মাছ কাটতে গিয়ে একটু
একটু ঝরে গেছে। রাকিব চট করে ওঠে, তনুর হাতটা টেনে নিল। একটু একটু কোথায়? অনেকটাই কেটেছে। ডেটল দিয়েছ? না। কি করেছ? একটু অ্যান্টিসেপটিক দাওনি? দাঁড়াও, আমি এখনই দিয়ে দিচ্ছি। কতবার বলেছি সাবধানে কাজ করবে। কি যে করো তুমি। তনুর ভালো লাগে রাকিবের এই উদ্বেগ। এই মানুষটা এত ভালো। ও কেন খারাপ কিছু ও কোনো খারাপ কিছু দেখেনি এই কয় মাসে। বরং অফিস বাদে পুরোটা সময় তনুকেই দেয়। কোনো আড্ডা দেয় না, ফোনে বিজি থাকে না, বাজে কোনো নেশা নেই। ওর মাঝে কী সমস্যা থাকতে পারে? ফালতু একটা মেসেজকে দিল, কে দিল তনুকে? যেই পাঠক না, যেই পাঠাক না, ওর মনে একটু হলেও অশান্তি তৈরি করতে পেরেছে সে। বসুন্ধরা সিনেপ্লেক্স ভালো একটা বাংলা মুভি চলেছে। দুটো টিকিট কেটে মুভি দেখলো ওরা। তারপর ওখান থেকে বেরিয়ে রিক্সা নিয়ে ঘুরলো কিছুটা সময়। টুকটাক কেনাকাটা করলো তনু। ছোট ছোট কিছু শোপিস আর কিচেনের টুকিটাকি কিছু জিনিস কিনলো। একটা ছোট মেয়ে বেনি ফুলের মালা বিক্রি করছিল। রাকিব দুটো মালা কিনে আনলো। রিক্সা থামিয়ে তনুর খেতে ইচ্ছে করছিল না। মুভি দেখতে দেখতে পপকর্ন খেয়েছে। শুধু কফি খেয়ে রাতের জন্য দুটো বিরিয়ানির প্যাকেট কিনে বাসায় ফিরল। রাকিব ফিরেই ফ্রেশ হয়ে বিরিয়ানি গরম করতে দিল তনু। রাকিব ওয়াশরুমে ঢুকেছে, গুনগুন করে গাইছে। রাকিবের গানের গলার স্বর বেশ ভালো, কিন্তু শুধু বাথরুমে গেলে গান করে। তনুকে সামনাসামনি কখনো গান শোনায়নি। তনু কান পেতে রাকিবের গান শুনে। খেতে বসে রাকিব বলে, আচার নেই ঘরে, না শেষ হয়ে গেছে? আচ্ছা, আমি পেঁয়াজ কেটে আছি, তুমি শুরু করো। রাকিবের এই অভ্যাসটা বেশ ভালো। যতটা পারে নিজেই কাজ করে রাকিব। তনুকে এটা ওটা হুকুম করে না। পেঁয়াজ কেটে এনে খেতে বসলো রাকিব, কিন্তু এক লোকমা মুখে দিয়েই ফেলে দিল। তনু বলল, কি হলো, ফেললে কেন? কেমন একটা গন্ধ করছে। তুমি পাওনি? না তো। ঠিকই তো আছে, কোনো গন্ধ নেই। আমি তো সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। এটা খাওয়ার দরকার নেই, একটা কেমন বাজে গন্ধ করছে। ফেলে দাও দেখি, প্লেটটা দাও। কি বলো, খাবারটা ফেলে দেবো? হ্যাঁ, যা বলছি তাই করো, জলদি খাও। আমি যখন বলছি গন্ধ করছে তখন গন্ধ করছে, এত কথার কি আছে? বলে রাকিব নিজেই দুজনের প্লেট কিচেনে নিয়ে খাবারগুলো সব ফেলে দিল। তনু অবাক হয়ে বসে রইল। এটা কি হলো? অযথায় এমন করলো কেন রাকিব? আর এত ধমকে এর আগে কথা বলেনি রাকিব। একটু পরে সে নরম করে বলল, তুমি এত অপেক্ষা করো, আমি বেগুন পুড়িয়ে ভর্তা ভাত করে ফেলছি, আর তোমার প্রিয় ডিম ভাজা। এসব তনুর প্রিয় খাবার। তবুও তনুর মনটা খারাপ হয়ে রইল। সেটা বিরিয়ানির জন্য না, রাকিবের আচরণে। মন খারাপ হলেও পরদিন সব ভুলে গেল তনু। আবার রোজকার সেই রুটিন। রাকিবের অফিস, মাঝে মাঝে দুইজনের বাইরে ঘোরাঘুরি, বাসায় থাকলে মুভি দেখা, গল্প করা, এই নিয়ে দিন কেটে যায়। 7-8 দিন পরে একদিন রাকিব আর তনু টিভি দেখছে। একটা কমেডি শো চলছে। দুজনেই হেসে কুটি কুটি হচ্ছে। হঠাৎ হাসি থামিয়ে রাকিব বলল, আজ বাসায় কেউ এসেছিল? না তো। মিথ্যা বলছো কেন? কেউ এসেছিল স্বীকার করছো না কেন? কে আসবে? আর আসলে আমি মিথ্যা বলতে যাব কেন? সেটা তুমিই ভালো বলতে পারবে। কেন মিথ্যা বলছো? আমাকে হয়তো বলতে চাও না। কি বলছো এসব আজগুবি? আচ্ছা বাদ দাও, আমি একটু পর বাইরে যাব। এই রাতে বাইরে কেন? কি বিশ্রী গন্ধ পুরো ঘরে। আগরবাতি আনতে হবে। কি বলো, কিসের গন্ধ? আমার নাকে তো লাগছে না। বাজে একটা গন্ধ আমি পাচ্ছি। দরজা লাগিয়ে দাও, আমি আসছি নিচ থেকে। তনু হতভম্ব হয়ে বসে রইল। হঠাৎ কি হলো রাকিবের? সারাদিন ভালো, কিন্তু হঠাৎ হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছে যে তনুর একটু ভয় লাগছে। কেমন গম্ভীর হয়ে রেগে কথা বলছে ও। আর কোথায় কিসের গন্ধ? তনু তো কোনো গন্ধ পাচ্ছে না। 5 মিনিটের মাথায় আগরবাতি হাতে ফিরল রাকিব। আগরবাতি জ্বালাতে গিয়ে বলল, আমাকে না জানিয়ে কাউকে বাসায় ঢুকাবে না, আর অযথা মিথ্যা কথা বলবে না। এটা তোমার জন্য মঙ্গলজনক।
তনুর মনে একটা ভয় আর অস্বস্তি কাজ করে। ওর মনে হয় এই বুঝি রাকিব কোনো কিছু নিয়ে রিয়াক্ট করবে, অস্বাভাবিক আচরণ করবে। আজকাল ওই মেসেজের কথা বারবার মনে আসে। ওই আচরণের কথাই কি বোঝাতে চেয়েছিল মেসেজদাতা, নাকি অন্য কোনো সমস্যার কথা বলতে চেয়েছে? নানা প্রশ্ন ওকে দেখতে থাকে তনুর মনে। বেশ কয়েকবার ওই নাম্বারে কল করেছে, কিন্তু প্রতিবারই বন্ধ দেখাচ্ছে। কেমন একটা দম বন্ধ ভাব ঘিরে ধরে তনুকে। ও ভাবে সব ওর কপালের দোষ। অল্প দিনের জন্য সুখ নামের পাখিটা ধরা দিয়েছিল ওর জীবনে। হয়তো কোনো বড় ঝড় অপেক্ষা করছে। তুমুল আঘাত হানবে যে কোনো মুহূর্তে। রাকিব সহজ স্বাভাবিক আছে বেশ কিছুদিন থেকে। ওই বিষয়গুলো নিয়ে আর কোনো কথা বলেনি। ওকে দেখলে মনে হয় এমন কোনো আচরণও করেনি। পরের সরি পরের দিন সরিটুকুও বলেনি ওর ওর রাফ বিহেভের জন্য। তনু একটু চুপচাপ ছিল, কিন্তু রাকিব হয়তো বুঝতেই পারেনি যে তনু অভিমান করে আছে। ও সকালে উঠেই বলেছে, কি হলো তোমার, শরীরটা কি খারাপ নাকি মন খারাপ? এত চুপচাপ আছো যে? না, কিছু না। তুমি জানো তুমি আমার জীবনের সব কিছু। তোমার আমার লক্ষ্মী বউ তুমি। এরপর তনু আর অভিমান ধরে রাখতে পারেনি। কয়দিন না হয় বাড়ি থেকে ঘুরে আসো। হুঁ, কিন্তু একা কিভাবে কি করবে? আর আর বিয়ের আগে একাই তো সব করতাম। তুমি 2 দিন ঘুরে এসো। বাড়ি বলতে তনুর বাড়ি যেতে হবে বাড়িতে যেতে হবে। রাকিবের আপন বলতে তেমন কেউ নেই। ভিটে বাড়িটাও খালি পড়ে থাকার মতো না। বিয়ের পর একবার গিয়েছিল গ্রামে, ওর চাচা শ্বশুরের বাড়িতে ছিল। ওদের বাড়ি বলতে দুটো মাটির ঘর, অনেক পুরনো। ভেতরে আসবাবপত্র কিছুই নেই, ধুলো জমে আছে। অনেক দিন থেকে কেউ থাকে না। রাকিব তনুকে রেখে এক রাত থেকে চলে আসলো। তনু বাসায় সবাই খুব খুশি হলো। তনু আসায় সবাই খুব খুশি হলো। দাদি কানে কানে বললেন, জামাই আদর সোহাগ করে রে। তনু লজ্জায় লাল হয়ে গেল। পুরুষ মানুষের বিছানায় খুশি রাখতে হয় বুঝলি, তাহলে সে তার হাতের মুঠোয় থাকবে। একটু রং ঢং করতে জানতে হয়। তনু বলল, তোমার কাছে রং ঢং শিখতেই তো আসছি। 2 দিন খুব ভালো কাটে তনুর। বাবা বলে, জামাই ভালো তো, তোর সাথে খারাপ ব্যবহার করে না তো? তনু বলে, তোমাদের জামাই খুব ভালো। আমি খুব ভালো আছি বাবা। রাকিবের আচরণের কথা বলে বাবা মাকে চিন্তায় ফেলতে চায় না ও। 2 দিন পর ফিরে আসে তনু। রাকিব টানিমালে ওকে নিতে আসে। বাড়ি থেকে অনেক খাবার দিয়ে দিয়েছে মা। ওগুলো গরম করে রাখে, রাতে খায়। রাকিব তনুকে কাছে টানলো। তুমি জানো এই 2 দিন কত কষ্ট করতে হয়েছে আমার? তোমাকে ছাড়া একা থাকাটা তো খারাপ লাগবে, জানলে যেতেই দিতাম না। রাকিবের সহজ আচরণে তনুর মনটা ভালো হয়ে যায়। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল তনুর। গলা শুকিয়ে গেছে, বাথরুমেও যাওয়া প্রয়োজন। অন্ধকার হাতড়ে দেখলো রাকিব পাশে নেই। উঠে ঘরের আলো জ্বালালো। কোথায় গেল এত রাতে? বাথরুমে দেখলো তনু, সেখানেও পেল না। উঠে রুমের দরজায় আসতেই একটা আওয়াজ পেল, মনে হচ্ছে কেউ কথা বলছে। রাকিব কি কারোর সাথে ফোনে কথা বলছে? ধীর পায়ে অন্ধকারে একটু একটু করে সামনে এগুলো তনু। এত রাতে অন্য রুমে এসে কার সাথে কথা বলছে রাকিব? অন্ধকার চোখে শুয়ে এসেছে। তনু দেখলো একটা ছায়া মূর্তি বসার ঘরের ঠিক মাঝখানে বেঞ্চিতে বসে আছে। অনবরত কি যেন বিড়বিড় করছে। তনুর ভীষণ ভয় লাগলো। এ তো নিশ্চয় রাকিব। ওখানে কি এভাবে কি করছে ও? বিড়বিড় করে কি এসব বলছে? একটা ঠান্ডা স্রোত শির ধারা বেয়ে বেয়ে নেমে গেল তনুর। মোবাইলে এর আলো ফেললো সাহস করে। দেখলো রাকিব মেঝেতে বসে আছে হাঁটু মুড়ে। ওর গায়ে কোনো কাপড় নেই। কেমন মৃগী রোগীর মতো কাঁপছে আর বিড়বিড় করছে। তনু ভয়ে উঠে বলে উঠল, তুমি এভাবে এখানে কি করছো? রাকিব তাকালো তনুর দিকে, একদম নরম গলায় বলল, তুমি উঠে পড়েছ? আসলে খুব গরম লাগছিল, ঘুম আসছিল না, তাই এখানে এসে বসেছি। তুমি ভয় পেয়েছো? একটু ভয় পেয়েছি। আচ্ছা তুমি যাও, আমি আসছি একটু পরে। রাকিব বলল কাপড় পরে। ও এসে একদম স্বাভাবিকভাবে বলল,
কাল সকালে খিচুড়ি করো তো তনু, অনেকদিন খিচুড়ি খাই না। রাকিবের মুখ দেখে একটুও বোঝা যাচ্ছে না যে একটু আগেও এমন অস্বাভাবিক কাণ্ড করেছে। একটু আগে গরমের কথা বললেও বিছানায় এসে গায়ে কাঁথা টেনে নিল রাকিব। তনু অবাক হয়ে গেল, কিন্তু ভয়ে কিছু বলল না। অল্প সময়ের মধ্যে রাকিব ঘুমিয়ে গেল, বড় বড় করে শ্বাস নিচ্ছে, কিন্তু তনুর আর বাকি রাতটা ঘুম হলো না। এর পরদিন সকালে খিচুড়ি রান্না করলো তনু, সাথে ডিম ভাজা, বেগুন ভাজা, আলুর ভর্তা, মরিচ ভর্তা। খুব তৃপ্তি সহকারে খেলো রাকিব। তনুকে নিজের গত রাতের কথা জিজ্ঞেস করতে চেয়েও করলো না তনু। এখনো রাকিবকে ভয় পায়। এই যে রাকিব একদম স্বাভাবিক সুন্দর ব্যবহার করছে, অথচ তনু প্রতি মুহূর্তে ভয়ে জড়সড় হয়ে আছে ভেতরে ভেতরে। কি যেন হয়তো ওর চেহারাতেও সেই ছোপ পড়েছে। রাকিব অফিস চলে গেলে ওই নাম্বারে আবার আজ কল করলো তনু। আজ ভাগ্যক্রমে ফোন খোলা পেল, তবে কেউ রিসিভ করলো না। রিং হয়ে হয়ে কেটে গেল। তবে 1 মিনিটের মাথায় মেসেজ আসলো, কল করবেন না, কথা বলা সম্ভব না, শুধু এটুকু বলবো সাবধানে থাকবেন। তনু হতাশ হয়ে মেসেজটার দিকে তাকিয়ে থাকলো। সেদিন ফেরার পথে তনুর জন্য একটা হলুদ গোলাপের চারা এনে দিল রাকিব। তুমি এনা একদিন হলুদ গোলাপ গাছের কথা বললে, আজ পেয়ে গেলাম সামনে, তাই নিয়ে নিলাম। খুব ভালো জাতের নাকি? ভালো করেছো। টিভি দেখার পর খেয়ে দিয়ে ঘুমাতে গেল দুজন। আলো নিভিয়ে তনুকে কাছে টানলো রাকিব। কপাল ঠোঁট গলা বেয়ে নিচে নামতে লাগলো। তারপর আচমকা ছিটকে উঠে বসলো। তোমার শরীর এমন মাটি মাটি গন্ধ কেন? গোসল করনি আজ? তনু অবাক হয়ে বলল, করেছি তো। একদম মিথ্যা বলবা না। এক্ষুনি ওঠো, গোসল করতে যাও। মনে হচ্ছে তুমি কবর থেকে উঠে এসেছো। কি বলো? এখন এত রাতে কি গোসল করব? আবার তর্ক করছো? এখনই যাও। না, যাব না। কিসব পাগলামি শুরু করেছো? আচমকা তনুর গালে চড় বসিয়ে দিল রাকিব। তারপর টানতে টানতে বাথরুমে নিয়ে গেল। শাওয়ারের নিচে দাঁড় করে ঠান্ডা পানি ছেড়ে দিল। তারপর সাবান জ্বলতে লাগলো তনুর শরীরে। ঠান্ডায় তনু কাঁপছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু ভয়ে একদম ফুঁপিয়ে কান্না করতে লাগলো। প্রায় আধ ঘন্টার উপরে তনুকে ঠান্ডা পানিতে গোসল করালো রাকিব। গোসলের পরে তনুর পুরো শরীর নাক দিয়ে শুকে দেখলো বেশ কিছু সময়। তারপর বলল, এখন ঠিক আছে, আজ বাজে গন্ধটা নেই। আমার সাথে কখনো মিথ্যা কথা বলবে না বলছিলাম। প্রথমেই ভালোভাবে বলতে যে আজ গোসল করনি, তাহলে আর আমাকে এত কঠিন হতে হতো না। এখন ঘুমিয়ে পড়ো। সকালে নাস্তার টেবিলে তনু বলল, আমি বাড়িতে যাব। তোমার সাথে আর থাকা সম্ভব না। তুমি একটা মানসিক রোগী। এখানে থাকতে আমার ভয় হচ্ছে ভীষণ। কোথাও যেতে পারবে না তুমি। আমাকে ছেড়ে কোথাও যাওয়া হবে না তোমার। তনু কিছু না বলে উঠে শোবার ঘরে গিয়ে ছোট একটা ব্যাগ নিয়ে এসে বলল, আমি যাচ্ছি। খাওয়া ছেড়ে উঠে তনুর হাত থেকে ব্যাগ নিতে চাইলো রাকিব। তনু শক্ত করে ধরে রাখলো, কিন্তু রাকিব জোর খাটিয়ে ব্যাগ নিয়ে নিল। তনু তনু খালি হাতেই গেটের কাছে গিয়ে বের হতে চাইল। রাকিব পেছন থেকে টেনে ওকে ভেতরে নিয়ে দরজায় তালা দিয়ে চাবি নিজের হাত কাছে রাখলো। তনু ধাক্কা দিয়ে ফেলে ওর হাত বেঁধে ফেললো। তারপর ওর মুখ গামছা দিয়ে বেঁধে ওকে ভেতরের ঘরে আটকে রাখলো। এরপর কয়েকদিন রাকিব অফিস গেল না, সারাদিন বাসায় ঘুমায়। ভয় দেখিয়ে তনুকে খাওয়ায়, রাতে জেগে কাটায়। কখনো কখনো কোনো কাপড় থাকে না শরীরে, তনুর কাছে যায়। ওর শরীর শুকে বলে, তোমার শরীরে শুধু মাটি আর মাটি গন্ধ, মরা মানুষের গায়ে যেমন থাকে। তুমি অসুস্থ, তোমাকে সুস্থ হতে হবে। আমি তোমাকে সুস্থ করবো বউ। রোজ রাতে তনুকে অনেকটা সময় ধরে গোসল করায় রাখি, আবার কখনো ওকে একদম উলঙ্গ করে রাখে। মাঝে মাঝে অপ্রকৃতিকর স্থর মতো হাসতে থাকে। তনু অসুস্থ হয়ে পড়ে। ও শুধু আল্লাহকে ডাকে যেন এই ভয়াবহ লোকটার হাত থেকে যেভাবেই হোক ছাড়া পায়। 2 দিন পরের ঘটনা, তনুর জ্বর বেড়ে গেছে। রাকিব গেছে ওষুধ আনতে। হঠাৎ তনু দেখলো ওর ঘরের দরজা খোলা রেখে চলে গেছে রাকিব। তনু অনেক কষ্টে উঠে দাঁড়ালো, শরীরটাকে টেনে কোনো মতে বাইরের ঘরে নিয়ে এলো।
দরজায় জোরে জোরে আঘাত করে বলতে লাগলো, কে আছেন? আমি ভীষণ বিপদে আছি, আমাকে বাঁচান প্লিজ। বাইরে থেকে শুনে তনুকে উদ্ধার করলো ফ্ল্যাটের লোকজন। তনু চলে গেল ওর বাবার বাসায়। প্রায় 25 বছর আগের কথা। বিরল উপজেলা শহরের শেষ প্রান্তে আহ, একটা 2 রুমের বাসায় পরিবারসহ থাকতেন রফিকুল ইসলাম। জেলা অফিসে হিসাব রক্ষণের পদে চাকরি করতেন উনি। একবার অফিসের কাজে দুদিনের জন্য ঢাকায় গেলেন উনি। শহরের এক প্রান্তে থাকা বাড়িতে ডাকাত পড়ে ওই দিন। ডাকাতি শেষ করে ডাকাত সদস্যের চোখ পড়ে অল্প বয়সী মহিলাটার ওপর। সবার আড়ালে মহিলাটাকে বিপ্রস্ত করে ফেলে। মহিলাটা বাধা দেয় প্রাণপণে। এক পর্যায়ে ছুরির আঘাতে প্রাণ যায় মহিলার। সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে। খুন খারাপই হলে পুলিশ ঠিক খুঁজে বের করবে ওই সদস্যদেরকে। মারধর করে বাকিরা, আর লাশ গুম করার সিদ্ধান্ত হয়। একজন বলে, ওস্তাদ, লাশ ফালায় রাখা যাবে না তো কি করবি এখন? এ ঘরে গাড়িতে নিয়ে নদীর পাড়ে গাইয়া দেই। আচ্ছা চল। নদীর পাড়ে নিয়ে কবর খুঁড়ে দুজন মহিলাকে কবরে দিয়ে ঘুমন্ত শিশুটিকেও সাথে ফেললো। এমন সময় দূরে একটা আলো এগিয়ে আসতে দেখে মাটি চাপা না দিয়েই পালিয়ে গেল ওরা। এরপর সারা রাত শিশুটি ভয়ে চুপ করে পড়ে রইল ওই কবরের ভেতর, সাথে তার মায়ের মৃতদেহ। মাঝে মাঝে কান্না করলো গলা ফাটিয়ে, কিন্তু কেউ শুনলো না। এক সময় অজ্ঞান হয়ে গেল শিশুটি। সকালে একদল মানুষ দেখতে পেল লাশ। একজন দেখলো শিশুটি তখনও প্রাণ আছে, নাকে মুখে মাটি ঢুকে গেছে। একজন হাসপাতালে নিয়ে গেল ওকে। শিশুটি আর কেউ না, রাকিব। মাকে হারিয়ে নানির কাছে ঠাঁই হয় ওর। বাবা এক সময় বিয়ে করে ফেলে। রাকিবের কোনো খোঁজ খবর রাখে না। বড় হওয়ার পর অদ্ভুত এক সমস্যা দেখা দিল। মাঝে মাঝেই মাটির গন্ধ পেতে শুরু করলো রাকিব। প্রথম পেল কলেজে থাকতে। প্রথম সমস্যাটা হয় কলেজে পড়তে। সোহা নামের এক মেয়েকে পছন্দ করতো রাকিব। সম্পর্কের কিছুদিন পর সোহার সাথে এক বন্ধুর বাসায় যায়। একটা রুমে ওদের সময় কাটাতে সুযোগ করে দেয় বন্ধুরা। আবেগ ঘন মুহূর্তে কাছে আসে দুজন। চুমু খাবে এমন সময় হঠাৎ মাটির মতো সোদা গন্ধ নাকি আসে রাকিবের। আদর করতে থাকা হাত দুটো গলায় শক্ত হয়ে চেপে বসে। সোহার দম বন্ধ লাগতে শুরু করে। সোহা চিৎকার করে ওঠে, ছাড়ো রাকিব, কি করছো? ব্যথা পাচ্ছে তো। রাকিবের হাত আরো শক্ত হলে সোহা চিৎকার করতে শুরু করে। পাশের রুমে থাকা রাকিবের বন্ধুরা এসে ছাড়িয়ে নেয় রাকিবকে। এরপর থেকে কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ হলে হঠাৎ করে উগ্র হয়ে ওঠে রাকিব। মাটির গন্ধ, মৃত মানুষের গন্ধ ওকে পাগল করে দেয়। বাবার বাড়িতে ফিরে রাকিব সম্পর্কে খোঁজ নেয় তনু। ওর অতীত কেমন কেটেছে, কিভাবে বড় হয়েছে সব জানার সিদ্ধান্ত নেয়। বাবা অবশ্য বলে কেস করতে ওর নামে, কিন্তু তনু আগে এমন কিছু করে না। সবটা জানার পর তনু সিদ্ধান্ত নেয় রাকিবের চিকিৎসা করাবে, ওর পাশে থাকবে। যে মানুষটা ওকে এত ভালোবাসা দিয়েছে, তার অস্বাভাবিকতা তো একটা অসুখ, এটার চিকিৎসা প্রয়োজন। রাকিব একটা বাজে পরিস্থিতির শিকার। ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে রাকিবের চিকিৎসা শুরু করে তনু। বছর 2 পরের এক বিকেল রাকিব আর তনু বসে আছে ওদের বাগানে। তনু ওর লাগলো হলুদ গোলাপের গাছটায় অনেক গোলাপ ফুটেছে। হ্যাঁ, তনু 4-5টা ফুলের একটা তোড়া করে রাকিবের হাতে দিয়ে বলল, দেখো টাটকা ফুলের কি চমৎকার ঘ্রাণ। রাকিব ফুলগুলো নিয়ে তনুর কাছে এসে দাঁড়ায়। ওর কাঁধে মুখ ঘষে বলে, কিন্তু তোমার ঘ্রাণ আর অনেক বেশি সুন্দর। তনু হেসে ফেলে রাকিবের কথায়। ওদের জীবনটা এখন ভরে আছে সুমিষ্ট ঘ্রাণে, যেখানে অশুভ কিছুর জায়গা নেই।